স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছে সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। দাবি আদায়ের টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে উপাচার্য জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং পাশাপাশি আবাসন ও বাজেটের বিষয়েও এসেছে কিছু নতুন সিদ্ধান্ত। এবং এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে রাজধানীর কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। 3 দিনের টানা অবস্থান কর্মসূচি ও গণ অনশনের পর অবশেষে কিছু নতুন সিদ্ধান্ত এলো। জানাবেন এ নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন। সুরভি, যেমনটা বলছিলেন যে শুরুতে আমি জানিয়েছিলাম যে কোনো একটা শুভ সংবাদের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিজেও এসেছিলেন, অন্যান্য সদস্যরাও ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার সহ আরও অনেকেই ছিলেন এবং তাদের মাধ্যমেই আজকে একটি জরুরি সভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। তবে সেখানে যে 3টি সিদ্ধান্তের কথা বলা হয়েছে, অর্থাৎ হচ্ছে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট করে যে হল নির্মাণের যে কাজ, সেটা তৎপরতা শুরু হবে, দ্বিতীয় ক্যাম্পাসের তৎপরতাও শুরু হবে। কিন্তু এই বিষয়টি আসলে কোনোভাবেই যেন সেই যে সিদ্ধান্তের কথা বলা হয়েছে, সেই সিদ্ধান্তে আদৌ যারা নেতৃবৃন্দ রয়েছেন, আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, তারা আদৌ সন্তুষ্ট কিনা সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছুক্ষণ পরে অর্থাৎ রাত 8টায় একটি জরুরি ব্রিফিং দেখেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা আসলে সেখানেই জানাবে যে পরবর্তীতে কোন ধরনের কার্যক্রম রয়েছে, অথবা আজকে যে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটা এসেছে সেখানে তারা সন্তুষ্ট কিনা, বা পরবর্তীতে তারা আন্দোলন অব্যাহত রাখবে কিনা, অনশন কি হবে, সবকিছু মিলেই কিন্তু সেই সিদ্ধান্তটা রাত 8টায় যে ব্রিফিংটা হবে তারপরেই জানা যাবে। তবে আপাত দৃষ্টিতে যখন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছিল তখন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কিছু দুয়োধ্বনিও আমরা শুনেছি। উৎসুক জনতারা বা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সেখান থেকে দুয়োধ্বনি দিয়েছিলেন। তবে তারা বলছেন যে কোনো আশ্বাসে নয়, হবে বলে আগামীর কোনো প্রজ্ঞায় নয়, বর্তমানেই যেন তাৎক্ষণিকভাবে কাজ শুরু করা হয় সেই বিষয়টি জানাতে হবে। এবং তাৎক্ষণিকভাবে উপাচার্য আরেকটি কথা বলেছেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেন খুবই দ্রুত করা যায়, অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেন খুব দ্রুতই সম্পাদন করা যায়। সেক্ষেত্রে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন, অর্থাৎ সকল প্রকার সমস্যার সমাধান করে যেন দ্রুতই তৎপরতার সাথে যেন কাজগুলো করা যায় সেই বিষয়টি জানানোর কথা বলেছেন। তবে শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঐক্য রয়েছে তারা পরবর্তীতে কি সিদ্ধান্তে যাবে সেটি আসলে রাত 8টায় যে জরুরি ব্রিফিং রেখেছে তারপরেই জানা যাবে। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচিও পালন করেন তারা। এছাড়াও রবিবার সকাল থেকে আবারও বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকে স্লোগানে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবি শিক্ষার্থীদের। প্রথমে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে অবস্থান নেন শাহবাগ থানার সামনে। শিক্ষার্থীদের অভিযোগ, সাম্য হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার না করাই প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপদ ক্যাম্পাস এবং 48 ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা। আমার বন্ধুর তো মরার কথা না, এই দায় এই রাষ্ট্রের নিতে হবে, এই দায় প্রশাসনের নিতে হবে। সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিতে হবে। যারা ওকে স্ট্যাপ করেছে এবং আসলে প্রকৃত দোষী তাদেরকে ধরা না পর্যন্ত আমরা আসলে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। বৈঠক শেষে 48 ঘন্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ঐক্যমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, এমনটা জানিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, কারো প্রস্তুতির জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। দলের আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দ্রুত নির্বাচন দেয়া, আর করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। আমরা রাজপথে ছিলাম,
শুক্রবার সকালেই আয়োজনে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন। কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। একই অনুষ্ঠানে দলের আরেক নেতা নজরুল ইসলাম খান কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন। বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান নজরুল ইসলাম খান। কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে খুলনায় চলছে বিএনপির তারুণ্যের সেমিনার। যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারাও। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, জানাবেন কেন্দ্রীয় নেতারা যুক্ত হয়ে কি ধরনের নির্দেশনা দিচ্ছেন তরুণদের প্রতি? শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার তারুণ্যের শীর্ষক যে সেমিনার, সেই সেমিনার কিন্তু খুলনার যে প্রেস ক্লাবের হলরুমে চলছে এবং এখানটায় যারা অরাজনৈতিক মানুষ বলা যায়, বিভিন্ন শ্রেণীর তরুণ যারা আছে তারা কিন্তু এই সেমিনার যোগদান করছে। এবং এখানটায় শুধুমাত্র যে বিএনপি এমনটি নয়, বিএনপি যেমন কেন্দ্রীয় নেতা, জাতীয় স্তরের সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছে, অনুরূপভাবে এখন কিন্তু জাতীয় পার্টির যে বক্তব্য রাখছেন, সেটা হচ্ছে যে উনি কিন্তু বক্তব্য রাখছে, যার কারণে একেবারে বলা যায় যে এই কারণটাকে কেন্দ্র করে একেবারে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এবং এখানটায় যে রয়েছে বিভিন্ন যে শুধুমাত্র যে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা আসছে এমনটি নয়, এখানটায় যে জাতীয় পার্টির যে আদিলুর পার্থ রয়েছেন, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। এবং এখানটায় বিভিন্ন যে বিষয়গুলো রয়েছেন, যে 31 দফা রয়েছে, সেই 31 দফার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানটায় আলোচনা উঠে আসছে এবং এখানটায় বক্তব্য রাখছে আদিলুর পার্থ। আমরা সেই বক্তব্য শোনার চেষ্টা করব। আমি অনুরোধ করবো, আমি চেয়ারম্যান আমি যেভাবে বললাম যে আপনার ভয়েস অফ দ্য নেশন, আপনাদের রিসোর্সেস আছে, আমরা আইডিয়া দিব এবং উই আর থ্যাঙ্কফুল যে আপনারা, যে আমার এক বোন বলে গেল যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদেরকে ডেকেছেন, আমাদের অপিনিয়ন আপনারা গুরুত্বের সাথে দিচ্ছেন। 31 দফার সময় বা বিভিন্ন আন্দোলনের সময় আমাদেরকে যে আপনারা কাছে রেখেছেন, আমাদের কথা শুনেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমরা যদি এই কথাগুলি হয়তো আপনার মুখ থেকে বের হয়, আমাদের মুখ থেকে বের হয়, অবশ্যই এক কথা না, বাট আমরা মনে করি কার মুখ থেকে বের হলে এটা বড় কথা না, জাতি উপকৃত হবে সেটাই আমাদের কাছে বড় কথা, বিকজ আমরা সবাই একসাথে কাজ করবো সেটাই। আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলি, যে জিনিসটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব আমার কথা। আছে এখানে আমার কাছে এক সময় চাইনিজ এক ভদ্রলোক এসেছিলেন, ওকে, চাইনিজ একটা অফিসিয়াল একজন ভদ্রলোক এসেছিলেন। ক্যাজুয়ালি আমার সাথে অনেক কথা বলার এক সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনারা কপি সবকিছু বানান কেন? যে কোনো কিছু আপনারা কপি করে ফেলেন, আপনারা এগুলি করেন, নৈতিকভাবে কি আপনাদের এটা খারাপ লাগে না? উনি প্রথমে আমাকে জবাব দেয়নি, পরে উনি আমাকে একটা কথা বলেছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। উনি আমাকে বলছে যে আমেরিকার হার্ভার্ডে মেডিকেল যে বইয়ের দাম $1000, আমার গুয়াংজোর একটা গ্রামে সে বইয়ের দাম $10। আমরা মনে করি টাকা পয়সা শিক্ষার কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। তো সুতরাং আমাদের ওইটা মাথায় এবং এখানটায় যেমন কেন্দ্রীয় নেতা রয়েছেন, বিশেষ করে খুলনা বিভাগীয় নেতারা রয়েছেন এবং অনুরূপভাবে যে বরিশালের যে নেতা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে এবং আগামীকাল যে তারুণ্যের যে সমাবেশ সেটা বিকালে অনুষ্ঠিত হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। নারীর প্রতি সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে 50টিরও বেশি প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সংস্কৃতি, শ্রমিক ও পেশাজীবী সংগঠন। এ সময় নারীর ডাকে মৈত্রী যাত্রা ঘোষণাপত্র পাঠ করা হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। আগামী জাতীয় নির্বাচনে 33% নারী প্রার্থী রাখার দাবি তোলা হয়। পাশাপাশি নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। 24-এর গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নিরাপত্তাহীনতা, ধর্ষণের শিকার হচ্ছে। এসব বন্ধে পাহাড় থেকে সমতলে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এই কর্মসূচি। নারীর প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ। বিভিন্ন স্থানে অতর্কিত হামলা, আন্দোলনে বাধা, পরিকল্পিত মব আক্রমণ, মোরাল পুলিশি, যৌন নিপীড়ন, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ, প্রকাশ্যে মারধর এবং নানা ধরনের হুমকি প্রদান অব্যাহত রয়েছে। দলিত, হরিজন ও আদিবাসী নারীরা জাতিগত নিপীড়নের শিকার হয়। আমাদের ন্যায্য দাবিকে দমন করার চেষ্টা চলছে। আমরা জানতে চাই, সরকার কাকে তোষণ করার চেষ্টা করছে? রাজশাহীতে হয়ে গেল ফারাক্কা অভিমুখে লং মার্চ কর্মসূচি। বেলা 3:30টার দিকে এই লং মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ফারাক্কা নিয়ে ভারতের সাথে চুক্তি নবায়ন করবে বাংলাদেশ। এর ব্যত্যয় ঘটলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে। ফারাক্কার 49তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সহ নানা আয়োজনে আব্দুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়। 1976 সালে 16ই মে ফারাক্কা লং মার্চ করেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেশের পরিবেশ, প্রতিবেশ, মানুষ ও নদী বাঁচাতে অংশ নেন হাজারো মানুষ। জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি, আমরা সেই হিস্সা আদায় করব। আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার করছি, সাইন করব এবং দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই, আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব। উড্ডয়নের সময় একটি চাকা খুলে পড়ে যাওয়া উড়োজাহাজ নিয়েই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। নিরাপদে রয়েছে 71 জন যাত্রী সবাই। বাংলাদেশ বিমানের ফ্লাইট BG436-এ শিশুসহ মোট 71 জন যাত্রী ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক রওশন কবির জানান, উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণ করতে চান বলে জানিয়ে দেন। পাইলটের বার্তা পাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয় এবং নিয়ম অনুযায়ী ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখা হয়। পরে দুপুর 2:17 ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। বিমান বাংলাদেশের প্রকৌশলী দল পুরো বিষয়টি তদারকি করছে বলেও জানান। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে জানান রওশন কবির। বর্তমানে উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ের পাশে রাখা হয়েছে। রাজধানীর বাজারে ক্রেতার স্বস্তি, হাতের নাগালে প্রায় সব রকমের সবজির দাম মিলছে 40 থেকে 60 টাকার মধ্যে। দাম কমেছে ব্রয়লার মুরগিরও। এছাড়া বাজারে গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে চাল, ডাল ও ভোজ্য তেল। খিলগাঁও তালতলা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে খুচরায় 160 থেকে 170 টাকা কেজি। সোনালী মুরগির দাম 260 থেকে 270 টাকা। খামারির লোকসান হলেও মুরগির দাম কমায় স্বস্তিতে ভোক্তা। গত সপ্তাহে আজকে দাম কমছে, ব্রয়লার 160 টাকা। না, আমরা তো যত কমে পাবো ততই তো ভালো। যারা ফার্ম করতেছে তাদেরকে তো দেখতে হবে। এ বাজারে ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের 135 থেকে 140 টাকা ডজন দরে। আগের সপ্তাহের 55 থেকে 60 টাকা কেজি দরেই মিলছে দেশি পেঁয়াজ। খানিকটা কমে আদা হয়েছে 120 থেকে 180 আর রসুন মানভেদে 140 থেকে 200 টাকা কেজি। ইন্ডিয়ানটা হলো 65 টাকা
আদা চায়না 180 টাকা, দেশির 120 টাকা। সামনে তো কোরবানি আসছে, এখন যদি বাজার এভাবে থাকে ভালো হয়। বাজারে ঢেঁড়স, পটল, করলা সহ গরম মৌসুমের প্রায় বেশিরভাগ সবজির দামই 40 থেকে 60 টাকার মধ্যে। বেগুন আর কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা, আর কাঁচা পেঁপে 70 এবং মরিচ মানভেদে 70 থেকে 80 টাকা কেজি। পটল 40 টাকা, বাগুন 70 টাকা। এখন অনেক কমছে সবজির দাম। টমেটোর সিজন না, তারপরে টমেটোর দাম কিন্তু যথেষ্ট কম। এখন একটু ঊর্ধ্বগতি, হ্যাঁ, বাজার একটু চড়া দাম। পটল নিলাম, তারপরে শশা নিলাম, তো অনেকটাই কমে আসতেছে। এখন কোনো ক্রেতা নাই মার্কেটে, এখন তো আর এক সমস্যা, তো দাম যখন চড়া ছিল তখনই ভালো ছিল। বাজারে ডাল বিক্রি হচ্ছে মানভেদে 105 থেকে 130, খোলা চিনি 115 থেকে 118 টাকা কেজি। বিক্রেতাদের দাবি, ভোজ্য তেল, আটা, চাল সহ সব পণ্যই বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। স্বাভাবিক আছে, কোনো কিছুর দাম বাড়ে অনেক, কমে না, আগের মতোই আছে। ঈদের বাজার অন্তরই লাগে নাই, মশলা দাম অন্য আগের মতো আছে। এ বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকা কেজি, আর গরুর মাংস দোকান ভেদে 750 থেকে 780 টাকা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।